ওকে, আমি ওকে, আমাদের ওয়েবসাইট লাগবে। সো সেই ওয়েবসাইটের মধ্যে আমাদেরকে কি করতে হবে? আমাদের যে ডাইনামিক অ্যাডস বলি বা হচ্ছে আমাদের রিটার্গেটিং বা পিক্সেলের জন্য যে ডেটা, আমরা যে কারণে পিক্সেলটা বানাই, হ্যাঁ, এটার জন্য তো আমাদের ডেটা লাগবে, হ্যাঁ, বা ওয়েবসাইট লাগবে। এই ওয়েবসাইটটা আমরা আপাতত ফ্রিতে কোথা থেকে বানাবো? যেহেতু আপনাদেরকে ওয়েবসাইট দেওয়া হবে এবং এটা দিতে একটু সময় লাগবে, সময় সাপেক্ষ ব্যাপার। তো এটার জন্য আগে আমাদের একটা ওয়েবসাইট আমরা একটা ফ্রিতে একটা বানায় নিব, আমাদের প্র্যাকটিস পারপাসে আমরা বানাবো। তো সেটা কিভাবে বানাবো, কোথা থেকে বানাবো, এটাই আজকে একটু আমরা দেখবো কিভাবে বানাবো। ওকে, তো আমি শুরুতেই চলে যাচ্ছি। pantheon.io নামের একটা সাইট আছে। এই সাইটে সাইট থেকে আমরা যাদের অ্যাকাউন্ট আছে তো ভালো, আর যাদের অ্যাকাউন্ট নাই তারা একটা অ্যাকাউন্ট মেক করে ফেলবেন। এই যে কানেক্ট উইথ গুগল বা লগ ইন উইথ ইমেল দিয়ে একটা লগ ইন করে, মানে অ্যাকাউন্ট মেক করে নেবেন। আমার মনে হয় এখানে অ্যাকাউন্ট আছে। সো আমি কানেক্ট উইথ গুগল দেই। ওকে, আপনারা লগ ইন করার পরে আপনাদের সামনে লগ ইন করার পর আপনাদের সামনে এরকম আসবে, কিন্তু আমার এখানে দুইটা ইউজ দেখাচ্ছে, কিন্তু আপনাদের এখানে কোনো ইউজ দেখাবে না, হ্যাঁ। তা আমি যদি দুই একটা রিমুভ করে দেই তাহলে এটা ঠিক হয়ে যাবে। এই হচ্ছে, ওকে, এটা রিমুভ হইতে একটু সময় লাগে, হ্যাঁ। ওকে, আচ্ছা। তো আপনাদের সামনে এরকম আসবে, সেম এরকম আসবে। তো আপনারা যে ক্রিয়েট এ নিউ সাইট দিয়ে আপনারা হচ্ছে একটা সাইট মেক করবেন। তো ক্রিয়েট এ নিউ সাইট দিয়ে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট মেক করব। ওয়ার্ডপ্রেস সাইটের একটা নাম দিতে হবে। আমি সাইটের একটা নাম দিই, ইউনাইটেড স্টাডি থাকুক।
এই প্যান্থিয়ন ডট আইও এর মাধ্যমে হচ্ছে আমরা মূলত ফ্রি ডোমেইন হোস্টিং পাই, এবং এটার মাধ্যমে হচ্ছে আমরা একটা ডেমো বা আমাদের প্র্যাকটিস পারপাসে ওয়েবসাইট ডেভেলপ করতে পারি। হ্যাঁ, আমাদের এখানে ওয়ার্ডপ্রেস অলরেডি ডেভেলপ হয়ে গেছে, ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। তো ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ডে যদি ক্লিক করি, মেলা সময় নিতেছে। এই প্যান্থিয়ন সাইটটা ইদানিং একটু ডিস্টার্ব করে।
আচ্ছা, ওইটা যেহেতু লোড হইতে অনেক সময় নিতেছে, তো আমরা অন্য আরেকটা দিয়ে দেখি, যেটা হচ্ছে অলরেডি লোড হয়ে আছে। হ্যাঁ, এই যে এটা তো অনেক লোড হইতে অনেক সময় লাগতেছে, এটা আবার লোড হওয়াই আছে। তো এটা আমরা একটু দেখি। এইখান থেকে সাইট অ্যাডমিনে ক্লিক করে আমরা সাইটের অ্যাডমিনে অ্যাডমিনে চলে যাব। এই যে কন্টিনিউ ক্লিক করব। পেজ কুড নট বি লোডেড প্রপারলি। আচ্ছা, একেবারে শুরুর প্রসেস থেকেই আপনাদের দেখাই, যেহেতু আমার ওই দুইটা অ্যাকাউন্ট একটাও কাজ করতেছে না। আমি একটা টেম্প মেল নিয়ে এটা খুলবো। এখানে হচ্ছে মেলটা দিয়ে একটা পাসওয়ার্ড দিয়ে দিব। ভেরিফাই করে নিতে হবে। এই যে প্যান্থিয়ন থেকে চলে আসছে। এবার লগ ইনে দিয়ে
ওকে, চলে আসলাম আমাদের ড্যাশবোর্ডে। এখন দেখেন আমাদেরকে এখানে বলতেছে যে আমাদের নাম টাম দিয়ে একটা অ্যাকাউন্টটা ফুল কমপ্লিট করার জন্য। হ্যাঁ, আমি এখানে নাম দিয়ে দিই একটা, প্রাইজিং সলিউশন, সিলেক্ট কান্ট্রি বাংলাদেশ, ইয়েস, আই এগ্রি, তো প্যান্থেনিয়ন। ওকে, চলে আসছে তো। এখন এইখানে আমাকে বলতেছে, এইখানে বলতেছে ক্রিয়েট নিউ সাইট দিতে। আমি একটা ক্রিয়েট নিউ সাইট দিই, ওয়ার্ডপ্রেস সেম, নাম দিব প্রাইজিং। ওকে, কমপ্লিট, ভিজিট। আপনারা কি কেউ অ্যাকাউন্ট বানাইছেন? টার্মিনেট করে দেয়? আমার তো অ্যাকাউন্ট তো টার্মিনেট করে দিচ্ছে। ভাই আপডেট চলতেছে এই আমরা মানে মাত্র অ্যাকাউন্ট করছি তো টার্মিনেট করে দিচ্ছে। কথা শোনা যায় না। বললাম যে আমি অ্যাকাউন্ট করছি মাত্র, ওখানে টার্মিনেট করে দিচ্ছে। ওখানে লেখা আসতেছে যে ওরা একটা স- সমস্যা ফিক্স করতেছে, এই জন্য আপাতত সব ও করছে। হ্যাঁ, হ্যাঁ, এই যে আচ্ছা, আমি সমস্যা নাই। আপনাকে একটা স্ক্রিনশট শেয়ার করছি, দেখেন ওখানে এটা হ্যাঁ, বলা আছে। যাই হোক, আমরা আপাতত হচ্ছে আমাদের যে হোস্টিং আছে, হোস্টিঙ্গার আছে, হোস্টিঙ্গার দিয়ে একটা সাইট ডেভেলপ করে দেখি। হ্যাঁ। আচ্ছা, হোস্টিঙ্গারে আবার অ্যাকাউন্ট, হোস্টিং আবার কিনা লাগে?
তো যাদের কিনা নাই তারা পারবেন না, তাদের প্যান্থিয়ন ডট আইও দিয়েই করা লাগবে। তো আমার যেহেতু কিনা আছে, আমি এখান থেকে একটা সাইট আপনাদেরকে কাজ করে দেখাবো, সাইট সম্পর্কে দেখাবো। ওকে, আমি এখানে একটা সাইট মেক করি। আর ডোমেন নেম দিব হচ্ছে আমরা 03.pricing.com ইউজ করি আপাতত। ইনস্টল ওয়ার্ডপ্রেস। ওকে, চলে আসছে। তো আমরা এটা হচ্ছে সাইটের ব্যাক এন্ডে চলে আসছি। সাইটের ব্যাক এন্ডের জন্য, ওয়ার্ডপ্রেসের সাইটের ব্যাক এন্ডের জন্য ডোমেইনের পরে ডাব্লিউপি স্ল্যাশ অ্যাডমিন দিতে হয়, যেমন batch03.pricing.com/wp মেন দিতে হয়। হ্যাঁ, দিলে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ডে চলে আসবো। ব্যাক এন্ডে আসার পরে আমাদেরকে বেশ বেশ অনেকগুলা অপশন বা মেনু আমরা দেখতে পারবো ডান পাশের মেনু বারে বা ন্যাব বারে। যেমন প্রথমটা হচ্ছে ড্যাশবোর্ড হোস্টিঙ্গার। এটা হচ্ছে যেহেতু আমরা হোস্টিঙ্গারের ইয়াটা ইউজ করতেছি, হোস্টিঙ্গারের কি বলে, হোস্টিঙ্গারের হোস্টিং ইউজ করতেছি, যার কারণে সে একটা হোস্টিঙ্গারের একটা প্লাগইনস সে অটোমেটিক ইনস্টল করে দিছে। তো যার কারণে এখানে হোস্টিঙ্গারটা আসতেছে, বাট নর্মালি হোস্টিঙ্গার থাকবে না। তো ড্যাশবোর্ড থেকে হচ্ছে আমরা সকল কিছু আপডেট দেখতে পারবো, যে যদি কোনো আপডেট থাকে সেটা দেখতে পারবো, কোনো আহ, আহ, কি বলে, মানে এখানে ওভারঅল ডাটাটা আমরা দেখতে পারবো এই ড্যাশবোর্ডে। ঠিক আছে। এরপরে পোস্টের মাধ্যমে হচ্ছে আমরা পোস্ট করতে পারবো, অল পোস্ট, অ্যাড পোস্ট, ক্যাটাগরি, ট্যাগস। ঠিক আছে, পোস্ট দেখতে পারবো, করতে পারবো। আর ক্যাটাগরি ট্যাগ ট্যাগ মেক করতে পারবো। হ্যাঁ, মিডিয়ার মধ্যে হচ্ছে আমাদের সকল যেই ইমেজ টিমেজ থাকবে, সেই ইমেজ গুলো এখানে থাকবে। আমরা এখানেও আপলোড করতে পারবো, আবার যখন প্রয়োজন হবে সেখানেও আপলোড করে নিতে পারবো। পেজে আমাদের সব পেজ থাকবে। কমেন্টস গুলো আমরা কমেন্টস থেকে দেখতে পারবো। অ্যাপিয়ারেন্সের বেশ কিছু জিনিস থাকবে, থিম থাকবে, আরো বেশ কিছু জিনিস থাকবে যেগুলো এখনো আসে নাই, আসবে, সমস্যা নাই। এরপর হচ্ছে প্লাগইনসটা হচ্ছে কি একটা এক্সটেনশনের মতো, যেমন এই প্লাগইনসটা ইউজ করলে আমরা বেশ কিছু এক্সট্রা ফিচার পাবো। হ্যাঁ, তো এই প্লাগইনস। এরপরে হচ্ছে ইউজারের মধ্যে হচ্ছে আমাদের অল ইউজার থাকবে, কি কি অল ইউজার দিয়ে হচ্ছে আমরা কিভাবে একটা মানে ইউজার ইউ মানে
আমাদের যত আর কি ইউজার থাকবে সবগুলো এখানে থাকবে, এবং এখানে আমরা কাউকে শপ ম্যানেজার, কাউকে হচ্ছে এডিটর, এরকম ভাবে দিতে পারবো। টুলসে সেরকম কিছু নাই, এবং এটা আমাদের সেরকম কোনো ইম্পর্টেন্ট না। আর সেটিং এ হচ্ছে আমাদের কিছু জিনিস লাগতে পারে, যদিও এইখানে হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনটা শিখবো না, শুধুমাত্র বেসিক নো হাউটা দেখবো, যে কিভাবে কিভাবে কাজ করা লাগে, কি কি করা লাগে, সেই জিনিসগুলাই দেখবো। তো আমরা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাইছি, কিন্তু এই ওয়েবসাইটটা এখন হচ্ছে দেখতে কেমন দেখা যাচ্ছে সেটা যদি একটু দেখি। দেখেন, এরকম দেখা যাচ্ছে, বাট আমাদের কিন্তু একটা ই কমার্স ওয়েবসাইট লাগবে। তো চলেন আমরা কিছু রেডিমেড প্লাগইন থেকে কিছু ওয়েবসাইট বানানো যায়, আমরা একটা রেডিমেড সাইট বানায় ফেলি। অনেকে ওগুলা দিয়েও বিজনেস করে, হ্যাঁ। এটাকে বলে স্টার্টার টেমপ্লেট। প্রথমটাই নিয়ে নিবেন। ওকে, প্লাগইনটা চলে আসছে, হ্যাঁ। এই যে অ্যাপিয়ারেন্স থেকে স্টার্টার টেমপ্লেটে ক্লিক করলে আমাদেরকে টেমপ্লেট সিলেক্ট করার অপশন দিবে। ওকে, এখানে বেশ অনেকগুলো অপশন আছে। তো আমরা যেহেতু ই কমার্স নিয়ে কাজ করতেছি, তো আমরা এই যে ই কমার্স থেকে যে কোনো একটা সাইট নিব, হ্যাঁ। তো এই যে এটা হচ্ছে ই কমার্সের একটা সাইট, তো আমরা এটাই নিয়ে নেই। শিওর কার্ড না, এটা হবে ই কমার্স, হ্যাঁ। কন্টিনিউ করে দিব। আর কোনো চেঞ্জেস নাই, ডিরেক্ট কন্টিনিউ। খালি কন্টিনিউ। না, এগুলা এগুলা না দিলেও চলবে, যে আমরা কন্টিনিউ করে দেই। সাইটটা বিল্ড হওয়া শুরু করছে, ডেমো সাইট। আচ্ছা, এখানে একটা রং বলতেছে ফেল টু ইনস্টল প্লাগ ইন শিওর ফর্ম। শিওর ফর্ম তো আমাদের দরকার নাই।
ওকে, দেখেন আমাদের সাইটটা ডেভেলপ হয়ে গেছে। সো আমি যদি ভিজিট ড্যাশবোর্ডে দিয়ে চলে যাই আবার ড্যাশবোর্ডে, এবং আমাদের সাইটটা যদি এখন একটা রিলোড কিরকম আসে। আরে মিউট করে কথা বলতেছি আপনারা। ওকে, দেখেন আমরা হচ্ছে অলরেডি ওইটা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন দেখি যে আমাদের সাইটটা কিরকম দেখা যায়। এই দেখেন, আমাদের একটা কমপ্লিট একটা ই কমার্স ওয়েবসাইট হয়ে গেছে। এখানে এই যে প্রোডাক্ট প্রোডাক্ট সব চলে আসছে। এই যে দেখি ক্লিক করে, এই যে প্রোডাক্টের ডিটেলস একটু কাট করতে পারবো, ভিউ কাট করে অর্ডারও করতে পারবো। ডিটেলস দিয়ে অর্ডার করে ফেললেই হবে। হ্যাঁ, এই হইলো আমাদের একটা ই কমার্স ওয়েবসাইট সুন্দর তৈরি হয়ে গেল। তো এইখানে আমাদের বেশ কিছু কাজ করা লাগবে। সাইট ডেভেলপ হইলো, তো সাইট ডেভেলপ হওয়ার পরে আমাদের যেসব অপ্রয়োজনীয় প্লাগইন থাকে সেগুলো আমরা মূলত রিমুভ করে দিই, আমাদের যেগুলো না থাকে। যেমন ইনস্টল প্লাগইনে গেলাম, যাওয়ার পরে হচ্ছে আমাদের যেমন পোস্টিঙ্গার বা ইজি অনবোর্ডিং, এটার দরকার নাই। পোস্টিঙ্গার টুলস দরকার নাই। এই তো বেশ কিছু আর যে কটা প্লাগইনস আছে এগুলা মোটামুটি আমাদের দরকারি। ওকে, এখন এইখানে আরো বেশ কিছু অপশন চলে আসছে, যেমন অ্যাস্ট্রা, এটা হচ্ছে থিম। আমরা ওই যে যে স্টার্টার টেমপ্লেটটা নিছি ওই টেমপ্লেটের আন্ডার থেকে আসছে। কাটফ্লো, কাটফ্লো দিয়ে হচ্ছে আমরা মূলত ল্যান্ডিং পেজ বানাই। সো এটা ম্যান্ডেটরি না, আপনারা চাইলে রাখতে পারেন, চাইলে নাও রাখতে পারেন। আর পোস্ট মিডিয়া মিডিয়া পেজ সম্পর্কে আমরা ছোট্ট মানে শুধুমাত্র জানছি, কিভাবে কাজ করে এটা এখনো দেখি নাই। যদিও এটা আমরা সেরকম ভাবে দেখবো না, পোস্ট মিডিয়া পেজ কিভাবে কাজ করে, কমেন্টস কিভাবে কাজ করে। ই কমার্স থেকে বেশ কিছু জিনিস আমাদের দেখা লাগবে, প্রোডাক্টও দেখা লাগবে। ঠিক আছে, আচ্ছা। তো আমরা এই জিনিসগুলো আজকে একটু দেখবো। হ্যাঁ, যদিও হচ্ছে আমি একটু অসুস্থ, মানে প্রপারলি একটা ফোকাস দিয়ে যে ক্লাস করাবো ওইটা আসতেছে না। হ্যাঁ, তো সমস্যা নাই, তারপরে একটু মানায় নেবেন সবাই। ওকে, শুরুতে এই উপরের দিকে যদি দেখি, উপরে দেখেন যে ব্যাচ, এটা হচ্ছে আমার টাইটেলটা থাকে, যে আমার ডোমেন যেটা সেটা থাকবে। স্টোর কামিং সুন মানে হচ্ছে এই স্টোরটা এখনো লাইভ হয় নাই। হ্যাঁ, কামিং সুন, সে আসবে। আর ওই পাশে হচ্ছে আমার মেইলটা আছে আর আমার একটা ছবি আছে। এই, তো আমরা এই স্টোর কামিং সুনটাকে যদি লাইভ করে দেই তাহলে আমাদের মানুষজন আমাদের সাইটটাকে দেখতে পারবে। এই যে লাইভে ক্লিক করে সেভ চেঞ্জেস যদি করে দিই। ওকে, হ্যাঁ, এই তো। এবং এই এখন আমরা একটু জানার চেষ্টা করি যে এইখান থেকে দেখেন এটা এখন লাইভে হয়ে গেছে। হ্যাঁ, তো এইখান থেকে কোন কোন জিনিস বা কোন কোন অপশনটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হবে। হ্যাঁ, আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হবে হচ্ছে এই ই কমার্স থেকে অর্ডারসটা সবচেয়ে বেশি প্রয়োজন হবে। প্রোডাক্ট থেকে অল প্রোডাক্ট, অ্যাড প্রোডাক্ট বা অ্যাড নিউ প্রোডাক্ট, এই দুইটা অপশন হেভি প্রয়োজন হবে। ক্যাটাগরিজটাও প্রয়োজন হবে। তারপরে হচ্ছে এই প্লাগইনস থেকে আমাদের নিত্য এটা সবসময় কাজে লাগবে, কারণ আমাদের নতুন নতুন এই প্লাগইন অ্যাড করা লাগতে পারে। নতুন নতুন হচ্ছে আমাদের কি বলে প্লাগইন অ্যাড করা লাগতে পারে, প্লাগইন আপডেট করা লাগতে পারে, প্লাগইন রিমুভ করা লাগতে পারে। হ্যাঁ, ওকে। ওকে, আর ইউজারটা আমাদের প্রয়োজন হবে। আর হচ্ছে টুলস এর থেকে আমাদের যেহেতু আপনাদের সাইটে সব ইম্পোর্ট করা থাকবে আপনাদের সাইটে, তারপরে হচ্ছে এটা একটু প্রয়োজন হইতে পারে আর কি। হ্যাঁ, আচ্ছা, আমরা শুরু থেকে একটু দেখে আসি। হ্যাঁ, শুরু থেকে যেহেতু সাইটে কোনো অর্ডার নাই, তো আমরা অর্ডার পাবো না। আমরা হচ্ছে চলে যাই একটা নিউ প্রোডাক্ট আপলোডিং এর ক্ষেত্রে। কি, অল প্রোডাক্টে যদি ক্লিক করি,
এখানে এই প্রোডাক্ট গুলো আছে, হ্যাঁ। তো আবার যদি একটা নিউ প্রোডাক্ট অ্যাড করি তাহলে হচ্ছে কিরকম হয় সেটা আমরা দেখবো, হ্যাঁ। এটা হলো নিউ প্রোডাক্টের একটা মানে ড্যাশবোর্ড বা ইন্টারফেস বলা চলে। শুরুতেই আছে প্রোডাক্টের নাম, হ্যাঁ। আপনাদের যে প্রোডাক্টের নাম থাকবে সেই নামটা দিবেন। আমি ধরলাম যে ভ্যাম্পায়ার ব্লাড, ভ্যাম্পায়ার ভ্যাম্পায়ার ব্লাড, ব্লাড, এটা একটা প্রোডাক্টের নাম। এরপরে এখানে আমরা একটা প্রোডাক্টের একটা ডিসক্রিপশন দিব। এখানে আমরা প্রোডাক্টের একটা ডিসক্রিপশন দিব। আমরা এখান থেকে কিছু ডিসক্রিপশন নিয়ে আসি, ডেমো টেক্সট। ধরলাম এটা আমাদের হচ্ছে প্রোডাক্টের ডিসক্রিপশন। এখানে আমরা প্রোডাক্টের ডিসক্রিপশনটা সুন্দর করে দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে যদি নিচে চলে আসি তাহলে এখানে দেখেন প্রোডাক্ট ডাটা নামের একটা অপশন আছে। এই প্রোডাক্ট ডাটা নামের একটা অপশন আছে। এই প্রোডাক্ট ডাটার মধ্যে কয়েকটা অপশন আপনারা পাবেন: সিম্পল প্রোডাক্ট, গ্রুপ প্রোডাক্ট, এক্সটার্নাল অ্যাফিলিয়েট প্রোডাক্ট এবং ভ্যারিয়েবল প্রোডাক্ট। এখান থেকে আমরা দুইটা ইউজ করব, সিম্পল প্রোডাক্ট আর হচ্ছে ভ্যারিয়েবল প্রোডাক্ট। আর বাকি দুইটা আমাদের প্রয়োজন হবে না। আর এরপরে আছে ভার্চুয়াল আর হচ্ছে ডাউনলোডেবল। তো ভার্চুয়াল প্রোডাক্ট যেহেতু আমরা সেল করতেছি না, সো আর কোনো ইস্যু নেই। আমরা এখন একটা সিম্পল প্রোডাক্ট বা সিঙ্গেল প্রোডাক্ট ইউজ করা বা আপলোড করার চেষ্টা করব বা আপলোড করে দেখবো, হ্যাঁ। সিম্পল প্রোডাক্টের রেগুলার প্রাইস থাকবে আর সেল প্রাইস থাকবে, অথবা শুধু সেল প্রাইস থাকবে, হ্যাঁ, যে কোনো একটা প্রাইস থাকবে। তো রেগুলার প্রাইস যদি থাকে, তারপর রেগুলার প্রাইসটা কি আর সেল প্রাইসটা কি, দেখবেন যে অনেক সাইটে আমরা যদি সাইটে যাই, এই যে দেখেন, এই যে 1,100 ডলার, 100 ডলারটাকে কেটে দিছে, হ্যাঁ। এটা হচ্ছে রেগুলার প্রাইস। 100 ডলারটা রেগুলার প্রাইস, আর হচ্ছে 86 ডলারটা হচ্ছে সেল প্রাইস, বর্তমানে সেলিং প্রাইস চলতেছে। তো আপনারা ওইরকম ভাবে সেলিং প্রাইস আর হচ্ছে প্রাইস দিয়ে দিতে পারেন, রেগুলার প্রাইস দিয়ে দিতে পারেন। তো আমিও ধরলাম 100, সেল প্রাইস দিয়ে দিলাম আমি 80। ঠিক আছে, ওকে। এরপরে আর এখানে সেরকম কোনো কাজ নাই। তারপরে শর্ট ডেসক্রিপশন, হ্যাঁ। শর্ট ডেসক্রিপশনটা কোথায় আসবে আমরা যদি একটু দেখি। শর্ট ডেসক্রিপশনটা আসবে মূলত এই যে এইটা, এইখানে আসবে হচ্ছে শর্ট ডেসক্রিপশন। আর ব্রড ডেসক্রিপশন যেটা আমরা দিছি এটা আসবে এইখানে। ঠিক আছে, এই তাহলে শর্ট ডেসক্রিপশনটা আমরা চেষ্টা করব পয়েন্ট আকারে দেওয়ার জন্য, এরকম ভাবে না দিয়ে পয়েন্ট আকারে দিলে মানুষের জন্য বোঝার সুবিধাটা হয়, যেমন, হ্যাঁ। দামি টেক্সট, তারপরে লরেন, লরেন এফসন। ওকে, এরপরে হচ্ছে আচ্ছা, এই যে ডেসক্রিপশন যেটা দেখলাম, এই ডেসক্রিপশনে চাইলে কিন্তু আমরা ইমেজও অ্যাড করতে পারবো, হ্যাঁ। এই যে অ্যাড মিডিয়া ক্লিক করে আমরা এখানে এই যে আপলোড ফাইলের সিলেক্ট ফাইল দিব, বা কোনো ইমেজ যদি অ্যাড করতে চাই তাহলে সেটা আমরা করতে পারবো। সাপোজ আমি এটাই ইনসার্ট ইনটু প্রোডাক্ট, এই যে দেখেন এখানে চলে আসলো। তো এরকম চাইলে আমরা আরো ইমেজ ইউজ করতে পারবো, বা আমরা ভিডিও চাইলে ভিডিও এমবেডেড করে দিতে পারবো, হ্যাঁ। এমবেডেড করে ভিডিও লিংক ধরা দিতে পারবো। এমবেডেড করে ভিডিও লিংক যদি ধরা দিতে চাই তাহলে কি হবে, আমাদের ইউটিউবে আগে ভিডিওটা যদি আপলোড করি আমি, হ্যাঁ, ইউটিউবে যদি ভিডিও আগে আপলোড করি, এরপরে যদি হচ্ছে আমরা হচ্ছে যদি কোনো একটা ভিডিও নিয়ে আসি, যেমন হচ্ছে আমি এই ব্যক্তির ভিডিওটা এমবেডেড করে দিতে যাচ্ছি। Did you know that selling ebooks on Amazon? শেয়ার, আমি যাচ্ছি এমবেডেডটা নিতে। তো এখানে এই যে এমবেডেড, এই এমবেডেডটা কপি করে আমাদেরকে
এইখানে বসাই দিতে হবে। সাপোজ আমি এইখানে এটাকে বসাই দিব, হ্যাঁ, কোডে যাব, গিয়ে এখানে রিজনে চলে আসি, এই দেখেন ভিডিওটা অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, তো এরকম ভাবে আমরা চাইলে আমাদের এখানে ভিডিও, ইমেজ, ডেসক্রিপশনে আর কি, হ্যাঁ, ভিডিও ইমেজ ইউজ করতে পারবো। ওকে, এরপরে যদি এই পার্টটা গেল, সো এখন যদি আমরা ডান পাশের প্যানেলে চলে আসি, ডান পাশের প্যানেলেও আমরা বেশ কিছু অপশন পাবো। তো এখান থেকে যেহেতু এটা এখনো পাবলিশ করা হয় নাই, তার কারণে এখানে সেভ ড্রাফট এবং হচ্ছে প্রিভিউ দেখতে পাচ্ছি। প্রিভিউ আমরা দিলে দেখতে পারবো যে আমাদের ইয়াটা কিরকম দেখা যাচ্ছে। দেখেন আমরা এখনো প্রোডাক্টের কোনো ইমেজ দেই নাই, যার কারণে এখানে কোনো ইমেজ শো করতেছে না। হ্যাঁ, এবং ক্যাটাগরি কোনো সিলেক্ট করি নাই, তাই এটা ক্যাটাগরিও সিলেক্ট হচ্ছে, ক্যাটাগরিও নাই। শুধুমাত্র নামটা দেখাচ্ছে, প্রাইসটা দেখাচ্ছে, আর শর্ট ডেসক্রিপশনটা দেখাচ্ছে। আর নিচে যদি চলে যাই, আমরা যে ডেসক্রিপশনটা দিয়েছি এটা দেখাচ্ছে। হ্যাঁ, তো আমরা এখানে এখন প্রোডাক্টের ইমেজ অ্যাড করে দেবে, এই যে সিলেক্ট প্রোডাক্ট ইমেজ, হ্যাঁ, সরি, সেট প্রোডাক্ট ইমেজ। এখান থেকে আমাদের প্রোডাক্টের ইমেজ সেট করা লাগবে। তো এই ইমেজটা আমি আপাতত সিলেক্ট করে দেই। এই ইমেজটা হচ্ছে প্রোডাক্টের ইমেজ, এটা হচ্ছে ডিফল্ট ইমেজ। হ্যাঁ, যেই ইমেজে শুরুতে প্রোডাক্টে থাকে। যদি আবার প্রিভিউ চাপ দিই তাহলে দেখবেন যে দেখাবে এই যে এইটা। এবং এই যে আমরা দেখবেন যে ওয়েবসাইটে কিন্তু শুধুমাত্র একটা ইমেজ থাকে না, ওয়েবসাইটে কিন্তু একটার পাশাপাশি আরো কয়েকটা ইমেজ থাকে। তো কয়েকটা ইমেজ অ্যাড করার জন্য আমাদের চলে যেতে হবে নিচে প্রোডাক্ট ইমেজ গ্যালারি, অ্যাড প্রোডাক্ট গ্যালারি ইমেজ। হ্যাঁ, অ্যাড প্রোডাক্ট গ্যালারি ইমেজে দিয়ে, তাহলে আমরা যদি গ্যালারি ইমেজ দিতে যাই তাহলে আমরা, আচ্ছা, কিছু আপাতত দিয়ে দিই। হ্যাঁ, অ্যাড গ্যালারি দিলাম। আবার যদি অ্যাড ক্লিক করি তাহলে এটা দিয়ে দিলাম। আরো যদি ক্লিক করি, হ্যাঁ, এই তিনটা ইমেজ আপাতত আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে আসবে ক্যাটাগরি, যে এইটা কোন ক্যাটাগরির একটা প্রোডাক্ট। সো আপনাদের এখানে ক্যাটাগরি আমি বানানো যদিও দেখাবো, তারপরেও যদি আহ, এইখান থেকেও আপনারা ক্যাটাগরি বানাইতে পারবেন। হ্যাঁ, আরো একটা জায়গা আছে, ওইখান থেকেও ক্যাটাগরি বানাইতে পারবেন, এখান থেকেও ক্যাটাগরি বানাইতে পারবেন। তো আমি এখানে যদি ক্যাটাগরি একটা বানাই, তো আমরা এটা পারফিউম, তো পারফিউম তো নাই। হ্যাঁ, তো আমরা এখানে পারফিউম দিয়ে একটা ক্যাটাগরি বানাই, পারফিউম দিয়ে অ্যাড ক্যাটাগরি দিয়ে দিলাম। তো ক্যাটাগরিটা চলে আসলো, দেখবেন এই যে পারফিউম ক্যাটাগরিটা চলে আসছে। ঠিক আছে, তো এরপরে হচ্ছে প্রোডাক্টের ট্যাগ, এটা এতটা ইম্পর্টেন্ট না, এটা কোনো ইস্যু নাই। আর ব্র্যান্ডও এটাও দরকার নাই, ইস্যু নাই। আর নিচে আদার্স যেইগুলো আছে এগুলো আর আমাদের দরকার নাই। তো এখন যদি আমরা প্রোডাক্টটাকে পাবলিশ করে দেই, পাবলিশ করে দিলাম। তো এখন যদি আমরা এই লিঙ্কে গিয়ে আমরা আমাদের প্রোডাক্টটা দেখি, তাহলে দেখতে পারবো কিরকম আছে। হ্যাঁ, এই যে আসছে প্রোডাক্টের ইমেজ, দেখেন গ্যালারি ইমেজ। এই জায়গাটায় আমাদের একটা জিনিস লক্ষ্য রাখা লাগবে। হ্যাঁ, প্রোডাক্টের ইমেজ সিলেক্ট করাতে আমাদের একটা জিনিস লক্ষ্য করা লাগবে, আমাদের প্রোডাক্টের ইমেজ গুলো যেন সবগুলো সেম হয়। হ্যাঁ, 1:1 রেশিওতে আপনারা দিবেন। হ্যাঁ, অর্থাৎ 1080x1080। এবং প্রোডাক্টের ইমেজ গুলা আপনাদেরকে অবশ্যই অবশ্যই 150 কেবির নিচে হইতে হবে, 150 কেবির বেশি যেন না হয়। এবং আপনারা চেষ্টা করবেন ওয়েবপি একটা ভার্সন আছে, সেই ওয়েবপিতে কনভার্ট করে নেওয়া। যেমন এই ওয়েবপিটা করবেন হচ্ছে, যেমন আপনার JPG to ওয়েবপি কনভার্টার লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। এই যে JPG ওয়েবপি কনভার্টার, এই যে ক্লাউড কনভার্ট, এটা থেকে আপনারা এখানে ইমেজ সিলেক্ট করে, যদি এটা 111 কেবির একটা ইমেজ, তো এটাকে যদি আমি ওয়েবপিতে করতে যাই, দেখেন ওয়েবপি কনভার্ট করে দিলাম। তখন এটা ওয়েবপি মানে হচ্ছে আপনার HTML এ কনভার্ট হয়ে যায় এটা। হ্যাঁ, ঠিক আছে, তো আমি এটা যদি ডাউনলোড দেই, দেখবেন এটার সাইজ কত হয়, মাত্র 35 কেবি হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে ওয়েবপির একটা সুবিধা। ওয়েবপি হচ্ছে আহ, আমাদের ইয়াকে, ইমেজকে, জেপিজি বা পিএনজি ফরম্যাটকে কনভার্ট করে সে এইচটিএমএল ফরম্যাটে নিয়ে আসে। এবং এইচটিএমএল ফরম্যাটে আনার ফলে ইমেজের কোয়ালিটি চেঞ্জ না হয়ে শুধুমাত্র আমাদের যে ইমেজের যে
সাইজটা ছিল সেই সাইজটা চেঞ্জ হয়ে যায়। যেমন 111 কেবির একটা ইমেজ আমরা এখন দেখতে পাচ্ছি শুধুমাত্র 35 কেবিতে। ঠিক আছে, এই ওকে, এই এগুলার মাধ্যমে আপনারা এই সাইটের মাধ্যমে হচ্ছে করে নেবেন। এখানে আরো অনেক সাইট আছে, হ্যাঁ, শুধুমাত্র এটা দিয়েই যে করা লাগবে বিষয়টা এরকম না। এরকম আরো অনেক সাইট আছে, এই যে এটা দিয়ে করতে পারবেন, এটা দিয়ে করতে পারবেন, এগুলা দিয়ে করতে পারবেন। হ্যাঁ, আবার এখানে কিছু কিছু আছে প্রিমিয়াম আছে, হ্যাঁ। তো আপনারা ফ্রি গুলা দেখে দেখে করবেন, এগুলা মনে হয় ফ্রি। এই যে এটাও ফ্রি। তো এরকম আরো অনেক সাইট আছে, তো এগুলোর মাধ্যমে আপনারা এটা করে নিবেন। তো এই ছিল একটা সিঙ্গেল প্রোডাক্ট আপলোড করা, হ্যাঁ। তো সিঙ্গেল প্রোডাক্ট আপলোড করার পরে যদি এখন আমাদের হচ্ছে ভ্যারিয়েবল প্রোডাক্ট আপলোড করা লাগতে পারে। ভ্যারিয়েবল প্রোডাক্ট কোনটা? ভ্যারিয়েবল প্রোডাক্ট যদি দেখাই, এই যে দেখেন, ভ্যারিয়েবল প্রোডাক্ট হলো এটা, যে একটা সাইটের মধ্যে কয়েকটা ভ্যারিয়েন্ট থাকতে পারে। হ্যাঁ, দেখেন এখানে আমার দুইটা ভ্যারিয়েন্ট আছে, মান্থলি আর হচ্ছে ইয়ারলি। ঠিক আছে, তো এই দুইটা ভ্যারিয়েন্ট আছে। তো এরকম আপনাদের একাধিক ভ্যারিয়েন্ট থাকতে পারে, আপনাদের একাধিক ভ্যারিয়েন্ট থাকতে পারে। সেই ভ্যারিয়েন্ট দিয়ে আপনাদের মেক করা লাগবে একটা সিঙ্গেল পে। সাপোজ একটা সিঙ্গেল প্রোডাক্টের কয়েকটা ভ্যারিয়েন্ট আছে, কিরকম সাইজের উপর ভ্যারিয়েন্ট হইতে পারে, কালারের উপর ভ্যারিয়েন্ট হইতে পারে, বা ভিন্ন ভিন্ন ভ্যারিয়েন্ট হইতে পারে। তো সেই প্রোডাক্টটা আমরা কিভাবে মেক করব, সেই প্রোডাক্ট আমরা কিভাবে আপলোড করব, সেটাই যদি দেখতে যাই, দেখেন এই ভ্যাম্পায়ার ব্লাডকেই আমি হচ্ছে একটা ইয়াতে কনভার্ট করে ফেলবো, একটা ভ্যারিয়েবল প্রোডাক্টে কনভার্ট করে ফেলবো। তো ভ্যারিয়েবল প্রোডাক্টে কনভার্ট করার জন্য প্রোডাক্ট ডাটার এখানে এসে সিম্পল প্রোডাক্টকে আমার ভ্যারিয়েবল প্রোডাক্ট করে দিতে হবে। আমি ভ্যারিয়েবল প্রোডাক্ট আপলোড করে দিলাম, ভ্যারিয়েবল প্রোডাক্ট করে দিলাম। ভ্যারিয়েবল প্রোডাক্ট করে দেওয়ার পরে আমাদের ভ্যারিয়েশন মেক করতে হবে। হ্যাঁ, এই যে এখান থেকে দেখেন 4 নাম্বার অপশন আছে ভ্যারিয়েশন। আর ভ্যারিয়েশন মেক করার আগে আমাদেরকে হচ্ছে অ্যাট্রিবিউট মেক করতে হবে। অ্যাট্রিবিউটটা কি? ও যে সাইজ চার্ট বা হচ্ছে কালার চার্ট, এগুলো হচ্ছে আমাদের এই অ্যাট্রিবিউট। হ্যাঁ, এই দেখেন আমার মনে হয় আগে এই যে কালার এইখানেরই মনে হয় আগে বানানো ছিল। হ্যাঁ, কালার তো আমি যদি এখানে ভ্যালু দেই, এই যে দেখেন ব্ল্যাক দিলাম, তারপরে হচ্ছে ব্লু দিলাম। আপনারা এগুলা হচ্ছে, আপনাদের তো এগুলা থাকবে না, না? তাহলে আপনাদের জন্য তো এরকম হবে। আচ্ছা, আপনাদের তো থাকবে না, আপনারা কি করবেন, এখানে লিখবেন, দিয়ে লিখে ব্ল্যাক, তারপরে হচ্ছে এরকম ভাবে একটা দাগ দিবেন, তারপরে আবার লিখবেন ব্ল্যাক। আচ্ছা দাঁড়ান, আমি নতুন একটা বানাই এটা দিয়ে। হুম, আচ্ছা, এই যে আমি এখানে দিলাম কালার, দিলাম black, তারপরে হচ্ছে red, তারপরে হচ্ছে অরেঞ্জ দিলাম, দিয়ে আমি সেভ অ্যাট্রিবিউটে ক্লিক করি। এখন একটা প্রোডাক্টের একাধিক ভ্যারিয়েন্ট থাকতে পারে। একাধিক ভ্যারিয়েন্ট বলতে কি রকম? যেমন কালারও আছে, আবার হচ্ছে সাইজও আছে। যেমন হচ্ছে আমরা যদি জামা কাপড়ের কথা বলি, জামা কাপড়ের কিন্তু সাইজও হয় আবার কালারও হয়। জুতার সাইজও হয়, কালারও হয়। হ্যাঁ, তো আমি একটা কালার বানাইলাম, তো আমার আরো একটা বানাইতে হবে যেটা হচ্ছে সাইজকে ডিপেন্ড করবে। হ্যাঁ, তো আমি এখানে দিলাম সাইজ, দিয়ে আমি দিলাম অ্যাকসেপ্ট এন্ড ঠিক আছে, দিয়ে আমি হচ্ছে সেভ অ্যাট্রিবিউটে ক্লিক করে দিলাম। ওকে, সেভ অ্যাট্রিবিউটে ক্লিক করে দেওয়ার পরে আমরা চলে আসবো এখন ভ্যারিয়েশনে। তো আমাদেরকে দেখাবে, দেখেন এখানে দুইটা বাটন দেখাচ্ছে, জেনারেট ভ্যারিয়েশন আর হচ্ছে অ্যাড ম্যানুয়ালি। জেনারেট ভ্যারিয়েশনে যদি ক্লিক করি আমি, তাহলে সবগুলো অটোমেটিক মেক হয়ে যাবে। আর যদি ম্যানুয়ালিতে ক্লিক করি তাহলে আমাকে একটা একটা করে ম্যানুয়ালি বানাইতে হবে। তো আমি যদি জেনারেট ভ্যারিয়েশনে ক্লিক করি, দেখেন সবগুলো হয়ে গেছে। যেহেতু তিনটা কালার আর হচ্ছে তিনটা সাইজ নিছিলাম, তো সেটার জন্য আমাদের এখানে টোটাল 12টা ভ্যারিয়েন্ট হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, 12টা। ব্ল্যাক এর 3টা 4টা সাইজ হবে, রেড এর 3টা 4টা সাইজ হবে, 4টা সাইজ হবে, অরেঞ্জের 4টা সাইজ হবে। হ্যাঁ,
ওকে। সো এখন হচ্ছে এই প্রোডাক্ট গুলো তো আমরা ভ্যারিয়েশন তো মেক করলাম। সো ভ্যারিয়েশনও তো আবার প্রোডাক্টের প্রাইস আলাদা হইতে পারে, আবার সেমও হইতে পারে। তো কিন্তু আমাদের প্রাইসটা আলাদা আলাদা করেই দিতে হবে। তো এই যে এই ডান পাশে যে এডিট অপশনটা আছে, এই এডিট অপশনে আচ্ছা প্রাইস যদি একটা থাকে, আমরা একটা কি করতে পারবো? আচ্ছা হ্যাঁ, প্রাইস যদি সেম থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা একটাও করে দিতে পারবো, এই যে অ্যাড প্রাইসে ক্লিক করে প্রাইস সেম করে দিতে পারবো। আবার যদি প্রাইস আলাদা থাকে তাহলে এই যে এই এডিটে ক্লিক করে আমরা এইখানে এই যে প্রাইজিং এর অপশন আছে, এখানে আমরা প্রাইস করে দিতে পারবো। ঠিক আছে, তো আমরা ওই উপরের প্রাইজিং থেকে প্রাইসটা অ্যাড করে দিই। আমরা সাপোজ এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে $86। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস যেটা ডিফল্ট ফ্রম ভ্যালুস, ডিফল্ট, এইখানে হচ্ছে মূলত সে বলতেছে যে কোনটা আর কি থাকবে। হ্যাঁ, এই যে এটা তো সেল প্রাইস। ও আচ্ছা, আমরা বাল্ক অপশনে এই যে সেভ সেল প্রাইস, এই যে সেল প্রাইসে 80 চলে আসছে। এটা হচ্ছে বাল্কে, বাল্কে যদি আমি কোনো কাজ করতে যাই বা আবার প্রাইস যদি চেঞ্জ হয় তাহলে তো আমার আবার আলাদা আলাদা করে প্রাইস চেঞ্জ। দেখবেন এটার মধ্যে চলে আসছে 86 রেগুলার প্রাইস, আর হচ্ছে সেল প্রাইস হচ্ছে 80। ওকে, আর আমাদের এখানে ডিফল্ট ফ্রম ভ্যালু, ডিফল্ট মানে কোনটা আর কি ডিফল্ট শো করবে কাস্টমারের সামনে। ঠিক আছে, আমরা যদি এই ডিফল্ট ছাড়াও আমরা দিতে পারবো, আবার ডিফল্টও করে দিতে পারবো। হ্যাঁ, ডিফল্ট করে দিলে ভালো। এই যে আমরা একটা ব্ল্যাকের একটা এক্সেল সাইজ ডিফল্ট, এল সাইজটা ডিফল্ট করে দিলাম। হ্যাঁ, ওকে। আচ্ছা, এখানে হচ্ছে প্রোডাক্টের ইমেজ আমরা অ্যাড করতে পারবো। হ্যাঁ, এই যে সাপোজ আমি এই ইমেজটাই এটার জন্য সে, এই ভ্যারিয়েশনের ইমেজ এইটা, তারপরে এই ভেরিয়েশনের ইমেজ হবে, ধরলাম এটা, তারপরে হচ্ছে এই ভেরিয়েশনের ইমেজ হবে, ধরলাম এটা, এই ভেরিয়েশনের ইমেজ হবে, ধরলাম এটা। হ্যাঁ, এই ভেরিয়েশনের ইমেজ ধরলাম এটা। হুম, আচ্ছা, ও অনেকগুলা তো, আমি বাকিগুলা রাখলাম না। হ্যাঁ, এগুলো দিয়ে দেখাইতে দেখাইতে সারাদিন লেগে যাবো। ওকে, সো এখন যদি আমরা পাবলিশ করে দিই তাহলে এই যে এখানে আবার প্রোডাক্টের ইমেজ এটাই থাকবে। প্রোডাক্ট ইমেজ আমাদের দিয়ে দিতে হবে। প্রোডাক্টের ওই যে গ্যালারির যে ইমেজটা, এগুলো না শো করবে না। এখন যদি এটাতে আমরা ভিউ করি, দেখেন, এটা ছিল আমাদের ওই যে ডিফল্ট, যেটা ব্ল্যাক এল, এটা আমরা ডিফল্ট দিছিলাম। হ্যাঁ, ওকে। তো এই দেখেন, এক্সেলে ক্লিক করছি, এক্সেলের সাইজ চলে আসছে। এল এ ক্লিক করছি, এল এর ইমেজ
ওকে, দুঃখিত। আচ্ছা, সো দেখেন আমরা যদি রেডে ক্লিক করি, এই যে রেডের এম সাইজ এরকম আসতেছে, রেডের এস সাইজ। আচ্ছা, রেডের আবার এক্সেল আর এম নাই, আমরা ওই যে নিচের থেকে যে কতগুলা রিমুভ করে দিছি ওগুলার মধ্যে এই রেড পড়ছিল, অরেঞ্জও আর কি পড়ছিল, ঠিক আছে। ওকে, এটা গেল আপনাদের ভ্যারিয়েবল প্রোডাক্ট আপলোড করা, ঠিক আছে। এরপরে আমরা যদি আসি যে অর্ডার ম্যানেজমেন্টটা, সো অর্ডার ম্যানেজমেন্টটা আমাদের এই ই কমার্স থেকে অর্ডারে থাকবে। এখানে আমাদের যাবতীয় সকল অর্ডার গুলো এসে স্টোর হবে। দেখেন আমাদের কোনো অর্ডার নাই, তার কারণে এখানে কোনো অর্ডার দেখাচ্ছে না। তো আমরা যদি একটা অর্ডার করি, এই অর্ডারটা যদি আমরা করি, চেক আউট করি, ফার্স্ট নেম, ফোন নাম্বার দিয়ে দিই একটা, দিয়ে আমি যদি প্লেস অর্ডারে ক্লিক করি, আচ্ছা, ইনভ্যালিড পেমেন্ট মেথড। আমরা আমাদের সাইটে পেমেন্ট মেথড সেট আপ করি নি। দেখি আরেকটা try করি। হ্যাঁ, পেমেন্ট মেথডটা সেট আপ করার জন্য আমাদের চলে যেতে হবে ও কমার্স থেকে সেটিং এ, সেটিং থেকে পেমেন্টে, এখানে আমরা একটা ইউজ করব না, লাইন ক্যাশ অন ডেলিভারিটা ইউজ করবো শুধু। প্লেস অর্ডার, দেখেন অর্ডার কমপ্লিট হয়ে গেছে। সো আমরা যদি এখন আমাদের ই কমার্স থেকে অর্ডারসে চলে যাই, এই দেখেন একটা অর্ডার চলে আসছে। তো এরকম ভাবে আপনাদের এখানেও অর্ডার গুলো চলে আসবে। এখানে টোটাল দেখতে পারবেন অ্যামাউন্ট কত, অ্যামাউন্ট কত, তারপরে হচ্ছে কি অবস্থায় আছে, স্ট্যাটাস কি, এবং কি অর্ডার করছে। এখানে যদি ক্লিক করি তাহলে শর্ট একটা ডিটেলস দেখাবে, কি প্রোডাক্ট, কত ডলার। তো এই প্রোডাক্ট, এটা যখন ডেলিভার্ড হয়ে যাবে তখন এটাকে এই যে চেঞ্জ চেঞ্জ স্ট্যাটাস টু কমপ্লিট করে দিবেন। ক্যান্সেল হলে এই যে ক্যান্সেলড করে দিবেন, ঠিক আছে। তো আমি ধরলাম এটা ডেলিভার্ড হয়েছে, তো আমি এখানে অ্যাপ্লাই দিয়ে দিলাম। ওকে, কমপ্লিটেড, ঠিক আছে। এইগুলো আপনাদের অর্ডার ম্যানেজমেন্ট। অর্ডার ম্যানেজমেন্টে সেরকম কোনো কিছু নাই। তো অর্ডার আসবে, তো এগুলো আপনারা কল করে করে কনফার্ম করবেন, কনফার্ম করে তারপরে হচ্ছে এই আবার হচ্ছে ওপেন জেটে অর্ডার করে দিবেন। বা আপনাদের যদি নিজস্ব বিজনেস করেন সেই বিজনেসে হচ্ছে আপনারা কুরিয়ারে এন্ট্রি দিয়ে প্রোডাক্টগুলো ডেলিভার করে দিবেন। আচ্ছা, দেখেন এই ই কমার্সে আরো একটা অপশন আছে কার্ট অ্যাবান্ডনমেন্ট নামে, হ্যাঁ। এই কার্ট অ্যাবান্ডনমেন্টের মানে কি? কার্ট অ্যাবান্ডন মানে মানে কি, আপনার সাপোজ কেউ আসছে, কেউ আসার পরে সাপোজ চেক আউট পেজে আইসা আর অর্ডার করলো না, অর্ডার না করে সে চলে গেল, যে এখানে আসলো, আসার পরে আর অর্ডারটা করলো না, বা কোনো কারণে কাস্টমার অর্ডারটা করলো না, না করলে এখান থেকে ব্যাক করে কেটে দিলে, তো এইটা আবার আমাদের কার্ট অ্যাবান্ডনমেন্টে চলে আসবে তার ডিটেলস সহ। তখন কি করব, এটা একটু টাইম নেয়, হ্যাঁ, 10-20 মিনিট টাইম নিবে। সো এখানে আসার পরে আপনারা তাকে আবার কল দিয়ে, তাকে আবার কল দিয়ে বলতে পারবেন যে আপনি একটা অর্ডার করতে চাচ্ছিলেন, তো আপনি কি এই প্রোডাক্টটা অর্ডার করবেন কিনা।
এইটার রেশিও মানে কনভার্টেড এর রেশিও হচ্ছে 80% পর্যন্ত কনভার্টেড হওয়ার চান্সেস থাকে। তো এটা আপনারা করতে পারেন, এটাও আপনারা ইউজ করবেন। এটা এখন আগে ই কমার্সের জন্য আলাদা আলাদা ইউজ করা লাগতো, এখন আর আলাদা ইউজ করা লাগে না। এখন একসাথেই পারবেন। ই কমার্স ইনস্টল করলে এটা ইনস্টল হয়ে যাচ্ছে সম্ভবত। ওকে, এই ছিল মোটামুটি আপনাদের এই প্রোডাক্ট আপলোড করা আর ই কমার্স থেকে অর্ডারটা ম্যানেজ করা। ওকে, এরপরে আপনাদের শিপিং চার্জ বা শিপিং মেথড এগুলা সেট আপ করা লাগবে। এগুলা কোথা থেকে করবেন এটা একটু দেখি। ই কমার্স থেকে সেটিং এ ক্লিক করবেন। এই শিপিং এ ক্লিক করে এই যে অ্যাড শিপিং জোন দিবেন। জোনের নেম দিলাম, তারপর ধরলাম ইনসাইড ঢাকা। জোনের নাম ইনসাইড ঢাকা। এটা রিজিয়নটা কি হবে? আরে, এশিয়া, বাংলাদেশ। এখান থেকে আমি ঢাকাটা সিলেক্ট করে দেব। এই যে ইনসাইড ঢাকা, হ্যাঁ, হয়ে গেল। অ্যাড শিপিং মেথডে ক্লিক করে আমি ফ্ল্যাট রেট দিয়ে দিব। ফ্ল্যাট রেট দিয়ে কন্টিনিউ দিব, এবং হচ্ছে আমার এইখানে কস্টিং কত সেটা দিয়ে দিব। যেমন ধরলাম ঢাকার ভিতরে হচ্ছে 80 টাকা করে চার্জ, ক্রিয়েট অ্যান্ড সেভ, হয়ে গেল। আচ্ছা, এরপরে আমাদের আরো একটা শিপিং জোন নিব আমরা। এখান থেকে আমরা আরো একটা অ্যাড জোন দিব, যেটার নাম হবে আউটসাইড ঢাকা। হ্যাঁ, ইনসাইড ঢাকা, আউটসাইড ঢাকা। আপনারা যে যেই এরিয়া থেকে বিজনেস করতেছেন ওইটা হবে ওই এরিয়াতে। কারণ আপনি সাপোজ যদি সিলেট থেকে বিজনেস করেন, তো সিলেট থেকে তো সিলেটের মধ্যে তো আপনার ইয়াটা কম আসবে, চার্জটা কম আসবে। তাই হচ্ছে আপনি ইনসাইড সিলেট দিবেন আর আউটসাইড সিলেট দিবেন। আমি যেহেতু ঢাকা থেকে বিজনেস করতেছি, তাই আমি হচ্ছে আউটসাইড ঢাকা আর ইনসাইড ঢাকা দিব। হ্যাঁ, তো এটাও আমি সেম ভাবে সিলেক্ট করে দিব, এশিয়া, বাংলাদেশ। এইটা আবার হচ্ছে কি করব, সবই দিব। হ্যাঁ, মানে ঢাকা বাদে সব দিয়ে দিব এটা। এখানে প্রায় 60টা না 63টা আছে। তো সবগুলো আমরা এখানে দিয়ে দিব। একটা একটা করে এটা সিলেক্ট করা লাগবে, এটা সব একসাথে সিলেক্ট করার কোনো অপশন নেই। তো এই যে ঢাকা কিন্তু আমি দেই নাই, কারণ ইনসাইড ঢাকা আমি অলরেডি দিয়ে দিছি। আচ্ছা, এরকম ভাবে সবগুলাই আমাদের একেবারে সরি, এই যে এই শেষ পর্যন্ত ঠাকুরগাঁও বাংলাদেশ পর্যন্ত সিলেক্ট করে দেওয়া লাগবে। হ্যাঁ, আমি বাকিগুলা করলাম না, আপনারা করে নিবেন আপনাদের ইয়া থেকে। হ্যাঁ, এরপরে অ্যাড শিপিং মেথডে ক্লিক করে আমরা ফ্ল্যাট রেট দিয়ে দিব। ফ্ল্যাট রেট দিয়ে আমরা একটা প্রাইজিং দিয়ে দিব। উম, যেমন ঢাকার বাইরে 120 টাকা। ও, ঠিক আছে। তো হয়ে গেল আমাদের শিপিং চার্জটা, শিপিং মেথড ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা চার্জ সহ। এটা অটোমেটিক ইয়া হয়ে যাবে। কাস্টমার যখন আমাদের সাইট থেকে পারচেস করতে আসবে, তখন এটা অটোমেটিক তার চার্জটা ধরে নিবে। সে যদি ঢাকার ভিতরে সিলেক্ট করে, তাহলে ঢাকার যে ইনসাইড ঢাকার ভিতরে যে শিপিং চার্জ আছে এটা নিবে, আর যদি আউটসাইড ঢাকা হয় তাহলে সে তার আউটসাইড ঢাকার ভিতরে এটা নিয়ে নিবে। ঠিক আছে। ওকে, আচ্ছা, এখানে দেখেন আমাদের সাইটে প্রোডাক্ট গুলা ডলারে দেখাচ্ছে, তাই না? তো এটাকে একটু বাংলা করে দেই, বাংলাদেশি করে দেই, যেন, যেহেতু আমরা বাংলাদেশ থেকে বিজনেস করব, বাংলাদেশ করাটাই বেটার হবে। হ্যাঁ, তো এটার জন্য আমাদের জেনারেলে চলে যেতে হবে। জেনারেল থেকে, জেনারেল থেকে এই যে এইখানে কারেন্সি ইউএসডি আছে, তো আমি এটাকে বিডিটি করে দিব, বাংলাদেশি টাকা। নিচে সেভ চেঞ্জেস দিয়ে দিলে সাইটে যদি লোড দেই, দেখবেন সব বাংলাদেশি টাকা হয়ে গেছে। বাহ, এখনো যায় না কেন? টাকাটা হয়েছে।
এটা সম্ভবত ক্যাশ ধরে রাখে, যার কারণে নিচ্ছে না। এই যে দেখেন টাকা চলে আসছে, হ্যাঁ, 86 টাকা, 100 টাকা, হ্যাঁ? ওই সাইটটা ওই ব্রাউজারে ক্যাশ ধরে রাখছে, যার কারণে হচ্ছে না। ওকে, এরপরে যদি আমরা চলে আসি, আমরা হচ্ছে এই কারেন্সি চেঞ্জ শিপিং মেথডও দেখে নিলাম। তো এখন হচ্ছে আমরা, আচ্ছা, আমাদের হচ্ছে ক্যাশ অন ডেলিভারি থাকবে সব, আমাদের সাইটে ক্যাশ অন ডেলিভারি এনাবল নাও থাকতে পারে। তো আমরা ক্যাশ অন ডেলিভারিটা এনাবল করে দিব। তো এটা কোথা থেকে করব এটা একটু দেখি। যদিও একবার আমি তাড়াহুড়া করে করছি, ওইটা হয়তো বা আপনারা নাও বুঝতে পারেন। তো এটা আমরা চলে যাব পেমেন্টসে। পেমেন্টস থেকে আমরা এই যে টেক অফলাইন পেমেন্টস যেটা, এটাতে ক্লিক করব। ক্লিক করে ক্যাশ অন ডেলিভারিটাকে অ্যানাবল করে দেবো, যেহেতু এটা অ্যানাবল আছে যার কারণে তাই এটা ম্যানেজ লেখা, হ্যাঁ। তো এটাকে অ্যানাবল করে দিলেই ক্যাশ অন ডেলিভারি অন হয়ে যাবে, বাকিগুলা অফ থাকবে, হ্যাঁ। এই হলো পেমেন্ট ডেলিভারি। এখন আমরা চলে যাব একটু ইউজারের কাছে, হ্যাঁ। তো ইউজার কিভাবে অ্যাড করতে হয়, কিভাবে রিমুভ করতে হয়, বা কি আসে বিষয়। দেখেন অল ইউজারে যদি চলে যাই, তাহলে দেখেন এখন এখানে একটা ইউজার আছে। যদি আমি নতুন কোনো ইউজার অ্যাড করতে যাই, অ্যাড ইউজারে ক্লিক করে একটা ইউজার নেম মাস্ট বি লাগবে। সাপোজ আমি ইউজার নেম দিলাম ট্রাইজিং, একটা ইমেল মাস্ট বি লাগবে, আমি একটা মেল দিয়ে দেই, দিয়ে দিলাম। ফার্স্ট টাইম লাস্ট টাইম না দিলেও চলবে, ওয়েবসাইট না দিলেও চলবে, সুন্দর করে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা দিয়ে এই যে দেখেন আমি একটা একেবারে সিম্পল পাসওয়ার্ড দিছি, যার কারণে উইক দেখাচ্ছে, এবং আমাকে কনফার্ম ইউজ অফ উইক পাসওয়ার্ডে ক্লিক করে আমার রোল কি হবে সেই রোলটা সিলেক্ট করে দিতে হবে। রোল কি কি হতে পারে, শপ ম্যানেজার হতে পারে, কাস্টমার হতে পারে, সাবস্ক্রাইবার হতে পারে, কন্ট্রিবিউটর হতে পারে, অথর হতে পারে, এডিটর হতে পারে, অ্যাডমিনিস্ট্রেটর হতে পারে। ঠিক আছে, আপনারা চাইলে শপ ম্যানেজার দিবেন, অথবা হচ্ছে এডিটর দিতে পারেন, অথবা অ্যাডমিনিস্ট্রেটর দিতে পারেন। তো আমি অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে আমি একটা অ্যাড ইউজারে ক্লিক করে দিলাম। স্ক্রিন শেয়ার করে দেই। দেখেন দুইটা ইউজার চলে আসছে। ঠিক আছে, এই, তো আবার যদি আমরা কোনোটা ডিলিট করে দিতে চাই, তাহলে এই যে এখান থেকে ডিলিট অপশন পাবো, ডিলিট করে দিতে পারবো। ওরে আবার ডিলিট করতে পারবো না, কারণ ও আমি নিজেই এখন এখানে আছি, হ্যাঁ। তার ও যদি আবার ঢুকে এটা আবার ডিলিট করে দিতে পারবে। ঠিক আছে, তো আপনারা আবার চাইলে ওই যে শপ ম্যানেজার ইয়ে দিতে পারবেন, শপ ম্যানেজাররা আবার অ্যাডমিনিস্ট্রেটরকে ডিলিট করতে পারবে না, ইস্যু নাই। এই এই গেল ইউজারের পার্ট। এরপরে যদি আমরা দেখি টুলস এর পার্টটা দেখি। টুলসে আমরা ইম্পোর্ট আর এক্সপোর্ট এই দুইটাকে ইউজ করতে পারি। ইম্পোর্টে ক্লিক করে আমরা আহ, যে জিনিসটাকে ইম্পোর্ট করতে চাচ্ছি, ওই জিনিসটাকে এখানে আগে একটা ইনস্টল করা লাগে, হ্যাঁ। একটা এক্সটেনশন বলেন, আর হচ্ছে কি বলে, প্লাগইনস টাইপ বলেন, হ্যাঁ। তো এই যে দেখেন, আমরা যদি প্রোডাক্ট আপলোড করতে চাই, তাহলে উকমার্স প্রোডাক্ট সিএসবি এটাকে আপলোড করে দিতে হবে। রান ইম্পোর্টারে ক্লিক করে, এটা ইনস্টল করাই আছে, রান ইম্পোর্টারে ক্লিক করে এইখানে সিএসবি ফাইলটা দিয়ে দিতে হবে। আমার যেহেতু এখানে কোনো সিএসবি ফাইল নাই, তাই আমি দিচ্ছি না। দিয়ে আমরা যদি কন্টিনিউ করে দেই, কন্টিনিউ করে কলাম ম্যাপিংটা এখানে আসবে, কলাম ম্যাপিংটা অটোমেটিক হয়ে যাবে, হ্যাঁ। আর ইম্পোর্টে যদি, যদিও আপনাদের সাইটে এগুলো সব ইম্পোর্ট করা থাকবে, আপনাদের ইম্পোর্ট করা লাগবে না, বাট তাও আমি দেখাই দিচ্ছি যেন আপনারা শিখে রাখেন বা বুঝতে পারেন। ইম্পোর্টে আসবে, ইম্পোর্টে আইসা তারপরে আবার কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে 5 থেকে 7 মিনিট সময় নেবে, এটা পুরোটা ডান হয়ে যাবে। ডান হয়ে গেলে প্রোডাক্ট গুলো আপনারা দেখতে পাবেন। আর যদি এখানে আমরা প্রোডাক্ট যদি এক্সপোর্ট করতে যাই, সাপোজ আমি এই সাইট থেকে প্রোডাক্ট গুলা নিয়ে অন্য সাইটে আপলোড করব, তো সেটার জন্য আমাদেরকে কি করতে হবে, টুলসে চলে যেতে হবে, এক্সপোর্টে ক্লিক করতে হবে, হ্যাঁ। দেখেন আমরা এখান থেকে কি এক্সপোর্ট করতে চাচ্ছি, আমরা এখান থেকে দেখি প্রোডাক্ট আছে এখন তো।
এই যে প্রোডাক্টটা, ডাউনলোড এক্সপোর্ট ফাইল, এই যে দেখেন এক্সপোর্ট চলে আসছে, export হয়ে গেছে, এক্সএমএল ফাইলে এক্সপোর্ট হয়ে গেছে। তো দেখি, যদিও হচ্ছে সিএসভি ফাইল নেওয়ার কথা, সিএসভি ফাইল উপর থেকে আমরা যদি রান ইম্পোর্টারে ক্লিক করি, এই যে এটা নিবে না, কি জন্য? কারণ এটা হচ্ছে এক্সএমএল ফাইল, তাকে দিতে হবে আমার হচ্ছে সিএসভি ফাইল, আর সিএসভি ফাইল এখান থেকে এক্সপোর্ট করা যাচ্ছে না। তাহলে আমরা কি করব, দেখি একটু কি করা যায়। আচ্ছা, এটা যদি এই এগুলার মাধ্যমে যদি না হয়, তাহলে হচ্ছে আমাদেরকে কি করতে হবে, থার্ড পার্টি প্লাগইনস ইউজ করতে হবে, যেহেতু এখানে আসতেছে না। আচ্ছা, যেহেতু আমরা প্লাগইনস এর সাথে সেরকম ভাবে আগে পরিচিত হই নাই, সো এটার মাধ্যমে আমরা আলাদাভাবে একটু পরিচিত হয়ে নিই, হ্যাঁ। তো প্লাগইনসটা কি? প্লাগইনসটা হচ্ছে আমরা আমাদের যেই সাইটটা ইউজ করতেছি, সাইটে যে কাজগুলা করতেছি, এখানে কিছু লিমিটেড ফিচার থাকে যেগুলো আমরা কাজ করতে পারবো বা করতে পারবো না, এরকম বেশ কিছু লিমিটেশন থাকে। তো আমরা যেন আরো বেশ কিছু কাজ করতে পারি, এক্সট্রা কাজ করতে পারি, সেটার জন্য এই প্লাগইনস ইউজ করা হয়। আহ, সেটার জন্যই হচ্ছে এই প্লাগইনসটা বিভিন্ন ধরনের। যেমন হচ্ছে আমি এখন বলতেছি যে আমাকে প্রোডাক্ট এক্সপোর্ট করা লাগবে সিএসভি ফাইলে, তো এখানে টুলস থেকে সিএসভি ফরম্যাটটা এক্সপোর্ট হচ্ছে না। সো আমি একটা প্লাগইনস ইউজ করব যেটার মাধ্যমে এক্সপোর্ট করব, হ্যাঁ। আমি অ্যাড প্লাগইনে ক্লিক করব, এখানে আমি প্রোডাক্ট এক্সপোর্টার লিখে সার্চ করব, দেখি কি আসে। দেন প্রোডাক্ট ইম্পোর্ট এক্সপোর্ট, আমরা এটাই ইনস্টল করি। এটা দিয়ে আমরা ইম্পোর্টও করতে পারবো, এক্সপোর্টও করতে পারবো। এই দেখেন আমরা এখান থেকে কি এক্সপোর্ট করতে যাচ্ছি, প্রোডাক্ট দিলাম, কুইক অ্যাডভান্স এক্সপোর্ট থাকুক, এখানে কি কি নিব, প্রোডাক্ট অল স্ট্যাটাস সবকিছু নিয়ে আমরা ম্যাপ এন্ড রিঅর্ডার এক্সপোর্ট যা যা আছে, হ্যাঁ, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট ফ্ল্যাগ, প্যারেন্ট আইডি, ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন সব নিয়ে আমরা অ্যাডভান্স অপশন বা ব্যাচ, এই যে এখানে আর কিছু করবো না আমি, হ্যাঁ। ওই দেখেন হয়ে গেছে। তো ডাউনলোডে যদি ক্লিক করি, ওই যে ডাউনলোড সিএসবি হয়ে গেছে, হ্যাঁ। তো এখন যদি আমি আবার চলে যাই এই টুলস থেকে ইম্পোর্টে, রান ইম্পোর্টারে চুজ ফাইল সিএসবি হয়ে গেল, ওকে। তো এগুলো সব কিছু নিয়ে নিছে, রান দা ইম্পোর্টার, রান দা ইম্পোর্টার দিলেই এটা ইম্পোর্ট করা শুরু করে দিবে। তো যার কারণে আমি দিলাম না, এটা আপনারা ক্লিক করলেই হয়ে যাবে, এইটাই প্রসেস, আর কিছুই না। ঠিক আছে, প্রোডাক্ট ইম্পোর্ট করার। আর প্লাগইন সেটটা তো দেখলেনি, প্লাগইন এরকম ভাবে আমাদের বেশ কিছু প্লাগইন লাগতে পারে, ওগুলো আমরা সার্চ করে করে এরকম ভাবে ইনস্টল করে নিব, আমাদের প্রয়োজনীয় কাজ তারপরে করব। ওকে, আমরা ড্যাশবোর্ডের কাজটা মোটামুটি দেখে নিলাম। এখন যদি আমরা আমাদের ফ্রন্ট এন্ডের কিছু কাজ থাকতে পারে, হ্যাঁ, ফ্রন্ট এন্ডের কাজ কিরকম থাকতে পারে, যেমন হচ্ছে আমাদের এই ব্যানারটা এডিট করা লাগতে পারে, হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের ফুটারটা এডিট করা লাগতে পারে, আমাদের হচ্ছে হেডারটা এডিট করা লাগতে পারে। তো এগুলার জন্য আমরা এক্সট্রা একটা প্লাগইনস ইউজ করব যার নাম হচ্ছে ইলিমেন্টর, হ্যাঁ। তো আমরা সেই প্লাগইনসটা যদি ইনস্টল করে নেই, কারণ ইলিমেন্টরটা
এখন মার্কেট লিড করতেছে, এবং এইটা হচ্ছে ইজি টু ইউজ আর কি, হ্যাঁ, এলিমেন্টরটা। এলিমেন্টর, এই যে এটা হচ্ছে এলিমেন্টর। হয়ে গেল। তো আমরা এখানে সাইটে এসে একটা রিলোড দেই। আচ্ছা, নাই। এখানে ইডিট উইথ এলিমেন্টর চলে আসবে, হ্যাঁ। এলিমেন্টর চলে আসছে। আর এখন যদি সাইট ভিজিট করি, এটা যদি সমস্যা, মানে এখন আবার এডিটেরই অপশন দেয় না। এখন তো দেখি। এই যে ওয়েলকাম টু এডিটর, আচ্ছা দরকার নাই, আমি দিই নাই, নাই। এই যে দেখেন, এডিট উইথ এলিমেন্টরে আমরা ক্লিক করে দিব, এই হয়ে যায়। ওকে, এটাকে হচ্ছে করে দিব স্কিপ। এখন দেখেন, এই যে এইটা হচ্ছে আমাদের ব্যানার ইমেজ ছিল, হ্যাঁ। তো এই ব্যানার ইমেজকে আমাদের রিমুভ করে বা চেঞ্জ করে অন্য একটা ইমেজ দিতে হবে। দিলাম এখানে, দিয়ে আমরা, আচ্ছা, এটা কি করছে, এটা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিস, স্টাইল, আচ্ছা যাই হোক, এটা আমরা একবারে কেটে দিই, রাখবো না। এখানে একটা বক্স নিব, ফ্লেক্স বক্স নিলাম, নিলা, যাতে এখানে হইতেছে আমাদের যদি ইমেজ নেওয়া লাগে, তাহলে এই যে ইমেজটাকে এখানে বসাই দিব। এখন একটা ইমেজ যদি সিলেক্ট করে দেই, না, এই যে এটা সিলেক্ট করে দেই, এই যে হয়ে গেছে। এই এরকম ভাবে আমরা আমাদের ওই যে যেটা ব্যানার ইমেজ বলে আর কি, এরকম ভাবে আমরা আমাদের যে ব্যানার ইমেজ বলে যেটা, এই ব্যানার ইমেজটা হচ্ছে ওকেশন ওয়াইজ চেঞ্জ করা লাগতে পারে। লাইক ই ঈদুল আজহাতে এক ধরনের ব্যানার ইমেজ হবে, ঈদুল ফিতরে এক ধরনের ব্যানার ইমেজ হবে, পূজাতে এক ধরনের ব্যানার ইমেজ হবে, বৈশাখের সময় এক ধরনের ব্যানার ইমেজ। তো এই ব্যানার ইমেজটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। আহ এরপরে যদি আমরা
এটা একটা থিম তো, এত বেশি হচ্ছে এডিট করার অপশন দেয় না। যখন আপনাদেরকে কাস্টম মেড সাইট দেওয়া হবে, এই দেখেন এইখানে, এই যে এডিট উইথ এলিমেন্টর একটা অপশন আছে। এই যে এখানে হচ্ছে হেডার ফুটার অপশন পাবেন আপনারা। এই যে হেডার ফুটার, হ্যাঁ, অপশন পাবেন। এখন যদি হেডারটাকে এডিট করার প্রয়োজন হয়, তাহলে হেডারে ক্লিক করবেন। এই যে সাপোজ হেডারটা আসলো, আমরা এটাকে কেটে দেই। হেডারটা আসলো, তো এইখানে যদি কোনো কিছু চেঞ্জ করা লাগে, হ্যাঁ, বা এই যে সাপোজ ধরলাম এটার বানান ভুল আছে, এটার বানান ঠিক করা লাগবে, বা যে কোনো কিছু চেঞ্জ করা লাগবে, তো এটা এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন। যদিও আপনারা এইসব হেডার ফুটারে হাত দিবেন না, হাত দিলে সাইট ভেঙে যাওয়ার একটা চান্সেস থাকতে পারে। আপনার যদি যদি কোনো কিছু চেঞ্জ করা লাগতে পারে, তা লাগে, তাহলে ওই যে ডেভেলপার আছে, ডেভেলপারকে বললেই তা সে হচ্ছে আপনাদেরকে করে দিবে এই জিনিসগুলা। ঠিক আছে। এরপরে যদি ফুটার করতে চাই, এই যে এখান থেকে সাপোজ এই যে আমার মেইল চেঞ্জ করব, নাম্বার চেঞ্জ করব, অ্যাড্রেস চেঞ্জ করব, মেনু বারটা চেঞ্জ করব, হ্যাঁ, এগুলো চাইলে আমরা চেঞ্জ করতে পারি। ঠিক আছে। এই, তো আবারও বলতেছি, এগুলো আপনাদের এন্ড থেকে চেঞ্জ করার প্রয়োজন নাই, আপনারা করবেন না, এটা পুরাটাই হচ্ছে করবে হচ্ছে ডেভেলপার। সো আপনাদের প্যারা নেওয়ার কিছু নাই। ঠিক আছে। ওকে, এই তো, এছাড়া আর কিছুই নেই। হ্যাঁ, ওকে, এবার কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আমরা কোশ্চেন নিয়ে আজকের মতো শেষ করব। তাদের কোশ্চেন আছে তারা হ্যান্ড রেজ করেন। হ্যাঁ, লুৎফর রহমান ভাই বলেন। সালামু আলাইকুম ভাইয়া, কথা শুনছেন? হ্যালো। শুনতে পাচ্ছি, বলেন। ওকে। ভাইয়া, আপনি আজকে যেগুলো দেখাইলেন, হ্যাঁ, তো এগুলো বুঝতে পারছি। এখন বিষয় যেটা হচ্ছে, আপনি তো হোস্টিং দিয়ে করলেন এটা। তো আমরা যদি কখনো প্র্যাকটিস করতে চাই, সেক্ষেত্রে তো আমরা মনে হয় এরকম ঢুকতে পারবো না। হোস্টিং না থাকলে, অথবা যদি আমাদের কোনো সাইট না থাকে, হ্যাঁ, তো সেক্ষেত্রে কি ওইটার কোনো জন্য ফ্রি জোন আছে যেখানে কি আমরা দেখতে দেখাই, পারবো প্র্যাকটিস করার জন্য? এর জন্য হচ্ছে প্যান্থিয়ন। সাইট। প্যান্থিয়ন ডট আইও দিয়ে সাইট নিয়ে নেবেন। প্যান্থিয়ন ডট আইওতে যেহেতু সমস্যা চলতেছে, সেহেতু আমরা অল্টারনেট কোনো সাইট কি পাওয়া যায় কিনা সেটা একটু দেখবো। হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, তাহলে এই বিষয়টা একটু জানাবেন কাইন্ডলি, জি, এর জন্যই বললাম। ঠিক আছে। অল্টারনেট কোনো কিছু আছে কিনা প্যান্থিয়ন ডট আইও। ওকে, হ্যাঁ, নাজিমুল ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমাদের যে ওয়েবসাইট গুলো দেওয়া হবে, ওখানে ইন্টারফেস আর এটার ইন্টারফেস কি সেম হবে? না 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 না, সেম হবে না, আলাদা হবে।
আর কারণ প্রথম দিকে খালিদ ভাই মানে একবার বলছিল যে আমাদের ওয়ার্ডপ্রেস হবে না। ওয়ার্ডপ্রেস দিয়ে আপনাদেরকে দেওয়া হবে, বাট এই সেম ইন্টারফেস হবে না। হ্যাঁ, আপনাদের গুলা হচ্ছে মেক করা থাকবে। এটা তো হচ্ছে আমি জাস্ট একটা স্টার্টার টেমপ্লেট দিয়ে দিয়ে দিচ্ছি আপনাদেরকে। ও আচ্ছা আচ্ছা। না আমি বলতেছি কন্ট্রোল প্যানেলের মানে ড্যাশবোর্ডের ইন্টারফেস। কন্ট্রোল প্যানেল সেম থাকবে, কন্ট্রোল প্যানেল সেম থাকবে, কন্ট্রোল আচ্ছা প্যানেল নিয়ে কোনো ইয়ে নেই। ওয়ার্ডপ্রেসের যেই সাইটই আসুক কন্ট্রোল প্যানেল সেম, ঠিক আছে? না আমি বলতে খালিদ ভাই মনে হয় আমাদের বলছিল যে আমাদের ওয়ার্ডপ্রেস সাইট দিতে না বা একটা প্লাগইনের কথা বলছিল রিসেল করে, এটা নাকি ওয়ার্ডপ্রেসে কাজও করে না। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে দেওয়া হবে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে দেওয়া হবে। ওকে। ঠিক আছে। আতাউর রহমান ভাই, জি ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনা যাচ্ছে আমাকে? জি, শোনা যাচ্ছে। ভাই আমার দুইটা কোয়েশ্চেন ছিল। একটা হচ্ছে হুম। যে আজকে যে ইয়েটা দেখাইছেন ফ্রি ওয়েবসাইট মেকিং এর জন্য প্রথমে যে ওয়েবসাইটের কথা বলছিলেন, এইটা থেকে ফ্রি ওয়েবসাইট বানাইলে সাময়িকভাবে ওই সাইট দিয়ে ব্যবসা করা যাবে না, শুধুমাত্র এটা ডেমো দেখার জন্যই? এটা ডেমো একটা দেখ, কোয়েশ্চন। আর একটা ডোমেন থাকবে ভিন্ন। কি ওটা তো একটা সাবডোমেন থাকবে, রিয়েল ডোমেন না। বলছি, ওই সাবডোমেইন দিয়ে কি মানে সাময়িক ব্যবসা চালিয়ে যাওয়া যাবে কিনা, এরকম কোনো ইয়ে আছে কিনা? আর এটা গেল একটা কোয়েশ্চেন। আর একটা মূল কোয়েশ্চেন আমার হচ্ছে, আমি গ্রুপে দিছিলাম যে আমি তো ফেসবুক থেকে ব্যান্ড খাচ্ছি খালি, এখন আমি এই অবস্থায় কি করতে পারি? কোনো সহযোগিতা আছে কিনা বা কোনো পরামর্শ আছে কিনা? ব্যান্ডটা কেন খাচ্ছেন? আমি তো প্রথমে তো আমার অ্যাকাউন্ট তো আপনাকে একদিন দেখাইছি যে আমার এটা তো ডিজেবল করে দিয়েছে, ওই ইয়েটা বিজনেস পোর্টফোলিও বা অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল করে দিয়েছে। আর নতুন করে কোনো অ্যাকাউন্ট খুললে আমাকে বলতেছে আমি হিউম্যান কিনা এটা প্রুফ করার জন্য। তো প্রুফ করতে গিয়ে প্রুফ যখন করি তখনই আমাকে ডিজেবল করে দেয়। বলবেন যখন প্রায় আপনি দুই তিনটা নতুন, অ্যাকাউন্ট এরকম। আপনাকে হচ্ছে ভিডিও ভেরিফিকেশনের মাধ্যমে আপনার চেহারা ফেস ভেরিফিকেশন করে, নাকি হচ্ছে আইডি কার্ডের ভেরিফিকেশন চায়? ফেস ফেস ভেরিফিকেশন করে। ফেস ভেরিফিকেশন করে তো তাহলে তো অ্যাকাউন্ট তো ডিসেবল করে দেওয়ার কথা না। আপনার প্রোফাইলে যেই প্রোফাইল পিকচার দেওয়া, ওইটার সাথে কি আপনার প্রোফাইলের আপনার যে face, এইটা আর হইতেছে ফেসবুকে কি সেম প্রোফাইল নাকি হচ্ছে ভিন্ন ইউজ করছেন? সেম আমার আমার ইমেজ ইউজ করেই আমি ইয়ে করছি। তাহলে তো এরকম, আপনার এখন একটা ইস্যু আছে যে আমি আগে যে অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দিয়েছি, ওই অ্যাকাউন্ট আমার এনআইডি দিয়ে ভেরিফাই করা, এটা থেকে কোনো প্রবলেম হচ্ছে কিনা? বুঝি নাই। আমার যে অ্যাকাউন্টটা আমার বর্তমানে রানিং আছে, এর অ্যাকাউন্ট রেস্ট্রিকশন করে দিছে, ওই অ্যাকাউন্টটা আমার এনআইডি দিয়ে ভেরিফাই করা। ওটা তো সমস্যা নেই। এটা এটা কোনো ইস্যু হচ্ছে কিনা? না, এটাই ইস্যু নাই, এটা এটাই আমি ইস্যু কি নাই। করতে পারি? আমি তো ফেসবুকের আমি যে ক্লাস যেগুলো করেছি আমি এগুলো প্র্যাকটিসও করতে পারিনি, বা আমি এগুলো টেস্ট করতে গেলাম আর যে অ্যাড অ্যাকাউন্টে তো দেখতে পারতেছি না, অ্যাকাউন্টই রেগুলার করতে পারতেছি না, আমার ডিজেবল করে দিচ্ছি। আপনি হচ্ছে মোবাইল দিয়ে একটা অ্যাকাউন্ট খুলবেন, 5-7 দিন সময় দিবেন অ্যাকাউন্টটাতে। 5-7 দিন সময় দেওয়ার পরে একটা বিজনেস ম্যানেজার খুলবেন। অ্যাকাউন্ট খোলার সাথে সাথে বিজনেস ম্যানেজার খুলবেন না, তাহলে ডিসেবল করে দিতে পারে আনইউজুয়াল অ্যাক্টিভিটি ধরে। তাহলে ওই অ্যাকাউন্ট খুললে 5-7 দিন পরে অ্যাড অ্যাকাউন্ট খুলবো বা বিজনেস পোর্টফোলিও খুলবো? হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। তাইলে আমি এটা করে দেখি কি করে। হ্যাঁ, ঠিক আছে। ওকে, আজকের মতো কি লিভ নেওয়া যায়? হ্যাঁ, আজকের মতো লিভ নিতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, জাহিদুল হাসান বরকত ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাই।
ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমি তো আসলে আগে জানতাম যে HTML বা CSS লাগে আর কি ওয়েবসাইট মেক করার জন্য, কিন্তু আসলে ওয়ার্ডপ্রেসটা একটা নতুন মনে হচ্ছে আর কি। এটা একটু বিস্তারিত বললে সুবিধা হতো। ওয়ার্ডপ্রেসটা নতুন না, ওয়ার্ডপ্রেস অনেকদিন ধরে মার্কেটে কাজ করতে আছে, এবং ওয়ার্ডপ্রেস একটা সিএমএস আমি নতুন ওয়েবসাইট, আর কি, আমি আসলে এটা কিছু জানা নেই। কাস্টম ম্যানেজমেন্ট ওয়েবসাইট। সো আপনি এটার মধ্যে হচ্ছে ড্রাগ এন্ড ড্রপের মাধ্যমে একটা ওয়েবসাইট বিল্ড করে ফেলতে পারবেন, এবং বর্তমান বিশ্বের 51% ওয়েবসাইট, অর্থাৎ 51% ওয়েবসাইট হচ্ছে এই ওয়ার্ডপ্রেস দিয়ে বিল্ড করা। ওইটার মধ্যে তো আর কোনো কোডিং বা এমন কিছু করা লাগে না, তাই না? না না, ঠিক আছে। তো আমাদের কি এই ওয়ার্ডপ্রেস থেকে দেওয়া হবে ওয়েবসাইট? হ্যাঁ, আপনাদেরকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দেওয়া হবে। তবে আপনি যেভাবে যে এই যে ইনস্টল গুলা করছেন, ঠিক আছে, ওইগুলা কি একবার ওয়ার্ডপ্রেস কেনার পরে সব সময় ইনস্টল করা যাবে? হ্যাঁ, অ্যাজ ইট ইজ থাকবে সবকিছু। ওয়ার্ডপ্রেসের কি কোনো মেয়াদ আছে যে এতদিনের মধ্যে এটা এই মেয়াদ থাকবে? ওয়ার্ডপ্রেসের আসলে কোনো মেয়াদ নাই, আপনি যে হোস্টিং আর ডোমেন কিনবেন সেটার একটা মেয়াদ থাকে। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ। ওকে, এরপরে হচ্ছে চলে যাব মঈন ভাইয়ের কাছে। হ্যাঁ, ওই ফ্রি ওয়েবসাইট হিসেবে আপনার site.google.com অথবা এই যে ওইটা দিয়ে কাজ ব্লগ স্পট ওইটাতে, যেটা আছে ওইটা দিয়ে কি তৈরি করা যাবে? ওইটা ভিন্ন, আর ওয়ার্ডপ্রেস যেটা দেখালাম এটা ভিন্ন। না, ওই ফ্রি ওয়েবসাইটের কথা যে বললেন। এই ওয়েবসাইটের কথাও যদি বলি তাহলে তো ওইটা তো ব্লগ স্পট, তো ব্লগ স্পটই। আর যদি সাইট ডট গুগল এর কথা বলেন, সাইট ডট গুগল এর তো এটা আলাদা, প্ল্যাটফর্মই আলাদা, দুইটা ভিন্ন প্ল্যাটফর্ম। ওয়ার্ডপ্রেসই আরেকটা ভিন্ন প্ল্যাটফর্ম। তো আর তিনটাই ভাই, ভিন্ন এই যে ভিন্ন। ক্যানভাতে যে সাইট ডিজাইন দেখায় ওইটা কোনটা? ও সবগুলাই ভিন্ন প্ল্যাটফর্ম। ওয়ার্ডপ্রেস দেখাইছি মানে আপনি ওয়ার্ডপ্রেস ছাড়া যদি অন্য কোনো জায়গায় যান তাহলে এটার সাথে এটার ইন্টারফেস মিলাইতে পারবেন না। আচ্ছা ভাই, এই যে ভেরিয়েবল প্রোডাক্ট যেটা দেখালেন, হ্যাঁ, এই যে পারফিউমের ক্ষেত্রে এই যে কি বলে 30 ml 100 ml এগুলা ভেরিয়েবল কিভাবে করবে? বুঝি নাই। এই যে ভ্যারিয়েবল এমএল হিসেবে করবেন, 30 ml দিবেন, 35 ml, আমি দিছি কালার, আর সাইজ আপনার দিবেন আহ, গ্রাম দিবেন বা এমএল দিবেন, দিয়ে তারপরে হচ্ছে 30 লিখে একটা স্ল্যাশ দিয়ে তারপরে হচ্ছে 50 লিখবেন, এরকম ভাবে সেম, কোনো চেঞ্জেস নাই। ওই কালারের জায়গায় শুধু এমএল বসাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইয়া কি ক্লোজ করে ফেলছেন, দেখাই দিতে পারবেন? বুঝি নাই। এই যে আপনি যে ওয়েবসাইটটা যে ওপেন করেছিলেন ওইটা কি ক্লোজ করে হ্যাঁ। ফেলছেন? না, ক্লোজ করে ফেলি নাই। একটু যদি দেখাই দিতেন ভাই। কোনটা? এই এমএল? জি জি জি। না, এটা আপনারা নিজেরা করবেন, এতটুকু লিস্ট আপনাদের নিজে করে শেখা উচিত আমার মনে হয়। হ্যাঁ, এটা আপনারা আচ্ছা আচ্ছা নিজেরা ভাই, করবেন। আরেকটা কথা, ওই যে ব্যানার যে দেখালেন ওই ব্যানার ছোট বড় করা যায় কিনা যদি দেখা যায়। হ্যাঁ, ব্যানার ছোট বড় করতে পারবেন। ব্যানার ছোট বড় করতে পারবেন বলতে হচ্ছে আপনাদের এই যে ব্যানারের ইমেজ সাইজটা ছোট বড় করবেন, তাহলেই তো হবে। কিন্তু ওই যে আমি খালিদ ভাই থেকে যে ওয়েবসাইটটা নিয়েছি ওটা ব্যানারটা ফোনের ভিতর যখন আসে ঠিক আছে তখন অনেক বড় আসে, কিন্তু আমি যখন দারাজের ভিতর যাইতেছি তখন দেখতেছি যে ওদের যে ব্যানারটা ওইটা অনেক ছোট, এটা মোবাইল সুন্দর রেসপন্সিভ করে করা করা নাই, থাকে। তাহলে তো মোবাইল রেসপন্সিভ মোবাইলের করে ভিতরেও নিতে হবে। যেমন বুঝতে পারছি, মোবাইল রেসপন্সিভ করা নাই, মোবাইল রেসপন্সিভ করা নিতে হবে। ডেভেলপারের সাথে কথা বলে রেসপন্সিভ করে নিবেন। আচ্ছা আচ্ছা ভাই। ঠিক আছে। আর কিছু? রাসেল ভাই বলেন। হ্যালো রাসেল ভাই।
এরপর রাকিবুল ইসলাম ভাই বলেন। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার কোয়েশ্চেনটা হচ্ছে, মানে আজকের টপিকের না, মানে আমার একটা প্রোফাইলে দুইটা পেজ আছে, ঠিক আছে? হুম। একটা পেজের অ্যাকাউন্ট খোলা, এখন কি আমার আরেকটা পেজের জন্য কি আমার বিজনেস অ্যাকাউন্ট খুলতে হবে নতুন করে? বিজনেস ম্যানেজার নাকি? বুঝি নাই আপনার কথা। বিজনেস ম্যানেজার। না, নতুন করে বিজনেস ম্যানেজার খোলা লাগবে না, আপনার ওই মানে আগের আমার বিজনেস। একটা প্রোফাইলে ওইটাই জানতে চাচ্ছিলাম আর কি। ওকে, জি ঠিক ভাই, আছে। ধন্যবাদ। এরপরে চলে আসি ইমরান আব্দুল্লাহ ভাই। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাইয়া, আমি জানতে চাচ্ছিলাম কি, আমাদের ওয়েবসাইটে যখন কোনো অর্ডার পড়বে আর কি, তখন সেটা আপনাদের ওপেন জেডে কি মানে সিনক্রোনাইজ অটোমেটিক হয়ে যাবে, নাকি আমাদের ম্যানুয়ালি যে ওই অর্ডারটা আবার ওখানে হ্যাঁ, মানে ক্রিয়েট ম্যানুয়ালি করতে গিয়ে হবে? click করা লাগবে। ম্যানুয়ালি ক্রিয়েট করবো। আচ্ছা, আর একটা কোয়ারি হচ্ছে কি, আমরা যে পিক্সেল সেট আপ করবো ফেসবুকের সাথে, এটা কি জিটিএম দিয়ে করাটা ভালো হবে, নাকি এপিআই আরেকটা মানে ম্যানুয়ালি যেটা করে এইটা মানে যে কোড ইনসার্ট করে করে সেইটা ভালো হবে? কি মানে যখন পিক্সেল সেট আপ করবো ফেসবুকের পেজের সাথে আমাদের। আমরা দেখবো। আচ্ছা, ওটা গেল। তৃতীয় আরেকটা হচ্ছে কি, এই আপনাদের এন্ড থেকে যে ওয়েবসাইটটা দেয়া হবে বুঝছেন, তো আমি 6 তারিখের মধ্যে সব পেমেন্ট ক্লিয়ার করছি, আমাকে বলছিল 8 তারিখে ওয়েবসাইটটা তৈরি করে দিবে, কিন্তু আজকে হুম। 11 তারিখ, কোনো রেসপন্স পাচ্ছি না, যোগাযোগ করলে কোনো ফিডব্যাক পাচ্ছি না। এখন কার সাথে কি করলে এটা আমি আর কি পেতে পারি, যদি একটু আইডিয়া দিতেন আর কি। এটা খালেদ ভাইয়ের সাথেই যোগাযোগ করেন, পেয়ে যাবেন আশা করি। অথবা হচ্ছে ওই যে ইয়ার সাথে যোগাযোগ করেন, নাম কি ওর, হানিফ ভাইয়ের হানিফ, সাথে যোগাযোগ। উনি তো ফোন রিসিভ করতেছে না ভাই, ফোন ফোন রিসিভ রিসিভ না করে করলে না। খালেদ ভাই সাথে, ফোন রিসিভ ওকে। না করলে খালেদ ভাইয়ের কাছে বলেন।